ইউরোপের মানচিত্রে সুবিশাল পরাশক্তিগুলোর মাঝে রয়েছে বিন্দুর মতো কিছু দেশ। আয়তনে ক্ষুদ্র হলেও এদের ইতিহাস, ঐতিহ্য আর সার্বভৌমত্বের গৌরব অনন্য। ভূপর্যটকের এবারের লক্ষ্য ইউরোপের 4টি স্বাধীন মাইক্রোস্টেট একসুতোয় বাঁধা। যাতায়াতের ক্রম অনুসারে প্রথম দেশ স্যান মারিনো, তারপর ভূমধ্যসাগরের তীরে মোনাকো, তৃতীয় পর্বে নীল জলে ঘেরা দ্বীপ রাষ্ট্র মল্টা এবং সবশেষে পাইরেনিস পর্বতমালার কোলে লুকিয়ে থাকা দেশ অ্যান্ডোরা। আজকের পর্বটি 4 দেশের ধারাবাহিক অভিযানের প্রথম রত্ন স্যান মারিনোকে ঘিরে। মানচিত্রে স্যান মারিনোর অবস্থান ইতালির উত্তর পূর্বাঞ্চলে, সম্পূর্ণভাবে ইতালীয় ভূখণ্ড দিয়ে ঘেরা এক অনন্য ক্ষুদ্র রাষ্ট্র। এই দেশে সরাসরি পৌঁছানোর কোনো বিমানবন্দর বা রেল যোগাযোগ নেই, তাই স্পেনের বার্সেলোনা থেকে প্রথম গন্তব্য ইতালির ঐতিহাসিক শহর বোলোনিয়া। বোলোনিয়া মূলত এই অঞ্চলের একটি অন্যতম প্রধান ট্রানজিট হাব। এখান থেকেই ট্রেনে চেপে পৌঁছতে হবে ইতালির উপকূলবর্তী সীমান্ত শহর রিমিনিতে, আর সেইখান থেকে বাসে চড়ে সীমান্ত পেরিয়ে তবেই দেখা মিলবে কাঙ্ক্ষিত স্যান মারিনোর। ইউরোপের এই 4 ক্ষুদ্রতম দেশের সার্কিটটি সম্পন্ন করার অর্থ মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো। আর বলতে দ্বিধা নেই যে এই পুরো পরিকল্পনার মধ্যে সবচেয়ে জটিল পথটি পাড়ি দিতে হয় এই স্যান মারিনো পৌঁছতে। May we have your complete attention as we demonstrate the safety features of this aircraft. রাতের আকাশ চিরে বিমান যখন স্পর্শ করছে বোলোনিয়ার মাটি, তখন চারপাশের আলো আঁধারির মাঝে এক নতুন দেশ আর প্রাচীন এক প্রজাতন্ত্রের প্রবেশের রোমাঞ্চ দোলা দিয়ে যাচ্ছে ভূপর্যটকের মনে। ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে মধ্যরাত। বিমানবন্দর থেকে বেরিয়ে মার্কনি এক্সপ্রেস বাসে চড়ে চলে যাওয়া মূল শহরের সেন্ট্রাল রেল স্টেশনে। ভ্রমণের ক্লান্তি রয়েছে, তবে মাথায় ঘুরছে স্যান মারিনোর অদ্ভুত এক ভূ রাজনৈতিক বাস্তবতার কথা। সম্পূর্ণভাবে ইতালির উপর নির্ভরশীল এই দেশের নিজস্ব কোনো মুদ্রা নেই, তারা ব্যবহার করে ইউরো। নেই কোনো সীমান্ত চৌকি বা কাস্টমসের কড়াকড়ি। ইতালির সাথে তাদের সম্পর্কটি শত শত বছর ধরে অত্যন্ত মধুর ও সৌহার্দ্যপূর্ণ। স্যান মারিনোর বাসিন্দাদের দৈনন্দিন কর্মসংস্থান, শিক্ষা কিংবা উন্নত চিকিৎসার জন্য ইতালির উপর নির্ভর করতে হয়। আবার ইতালির অর্থনীতিতেও এই ক্ষুদ্র রাষ্ট্রের পর্যটন খাতের এক বিশাল অবদান রয়েছে। এই পারস্পরিক নির্ভরশীলতাই দেশটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকিয়ে রেখেছে। বোলোনিয়া স্টেশন, এখান থেকেই ভোর 5টায় রিমিনি ট্রেন, সময় লাগবে ঘন্টা 1.5। রাতের অন্ধকার ঠেলে গতি বাড়াচ্ছে রেলগাড়ি। রাত পোহালেই রিমিনি। ছোট্ট একটা ঘুমের কল্যাণে সময় কেটে গেল অজান্তেই। এসে গেছে রিমিনি স্টেশন। মাসটা অক্টোবর, তাই সকাল 6:30তেও চারপাশ জুড়ে শেষ রাতের মায়াবী অন্ধকার। রিমিনি থেকে স্যান মারিনোর প্রথম বাস সকাল 8টায়, অর্থাৎ হাতে আছে বেশ খানিকটা সময়। এই মুহূর্তে শরীরটাকে চাঙ্গা করতে 1 কাপ কফি পানের বিকল্প নেই, কারণ স্টেশনটা ট্রানজিট হলেও দেশটা তো কফির স্বর্গরাজ্য ইতালি। হ্যালো, visto che di agosto স্টেশনের বাইরে পা রাখতেই চোখে পড়ল শুনশান রাস্তাঘাট। রাতের বাতিগুলো তখনও নেভেনি। এই অলস সময়টুকু নষ্ট না করে বরং একটু মর্নিং ওয়াক করে নেওয়া যাক। সেই সাথে আলতো করে চিনে নেওয়া যাবে এই প্রাচীন শহর রিমিনিকেও। পূবের আকাশে আলোর রেখা ফোটার সমান্তরালে রওনা হলাম এক অপরিকল্পিত, নিঃসঙ্গ ও শান্ত পদযাত্রায়।
অ্যাড্রিয়াটিক সাগরের কোল ঘেঁষে থাকা রিমিনি মূলত তার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত হলেও এর প্রতিটি গলির ভাঁজে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন রোমান ইতিহাসের গল্প। শেষ রাতের কুয়াশা আর ভোরের হিমেল হাওয়া গায়ে মেখে নির্জন রাস্তাটা দিয়ে হাঁটা এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি। ঘুমন্ত শহরের বুক চিরে আলো আঁধারির এই খেলা রিমিনির প্রাচীন পাথুরে দেওয়াল আর রেনেসা যুগের স্থাপত্যের উপর তৈরি করেছে এক মায়াবী রূপ। পরিকল্পনাহীন এই ভোরের হাঁটা যেন নিজের অজান্তেই সময়ের শ্রেষ্ঠ উপহার। ভ্রমণের আসল সার্থকতা তো লুকিয়ে থাকে এই চেনা ছকের বাইরের মুহূর্তগুলোতেই। বিখ্যাত ট্রাভেল রাইটার রিক স্টিভস যাকে বলেন সেরেন্ডিপিটি, বাংলায় বলা যেতে পারে আকস্মিক সৌভাগ্য। কোনো আগাম প্রস্তুতি ছাড়া শুধু সময়ের টানে পা বাড়িয়ে এমন কোনো মায়াবী দৃশ্যপটের মুখোমুখি হয়ে যাওয়াটাই একজন পর্যটকের জন্য আসল আনন্দ। অদ্ভুত এক সংযোগে ঠিক যখন রোমান স্থাপত্যের অন্যতম প্রাচীন নিদর্শন আর্চ অফ অগাস্টের সামনে পৌঁছালাম, সূর্যদেব তখন ভোরের আকাশে ছড়িয়ে দিচ্ছেন তার দৈনিক জাদু ভেলকি। ঘড়িতে এখন 7:30টার একটু বেশি। সময় হয়েছে বাস স্টপের দিকে পা বাড়ানোর। স্ট্যান্ডে এসে হাজির স্যান ম্যারিনো যাওয়ার বাস। রিমিনি থেকে স্যান ম্যারিনোর দূরত্ব 25 কিলোমিটার মতো। পাহাড়ি রাস্তা, তাই পাড়ি দিতে বাসের সময় লাগবে ঘন্টা দেড়েক। এই রুটে বাস চলে প্রতি 1 ঘন্টা অন্তর। রিমিনির শহরতলি পেরিয়ে বাস এগোচ্ছে। ইতালির সমতল ভূমি পেছনে ফেলে কিছুক্ষণেই প্রবেশ করবে পাহাড়ি চড়াই উতরাইয়ের পথে, যার শেষ গন্তব্য মাউন্ট টিটানোর চূড়ো। স্যান ম্যারিনোর দিকে যেতে যেতে জেনে নেওয়া যাক এই অতি ক্ষুদ্র দেশের কিছু অনন্য বৈশিষ্ট্য, যা একে করে তুলেছে পৃথিবীর বুকে এক নজিরবিহীন ও সার্বভৌম দৃষ্টান্ত। এই প্রাচীন ভূখণ্ডের ইতিহাস আর রাজনীতি অত্যন্ত চমকপ্রদ। স্যান ম্যারিনোকে গণ্য করা হয় পৃথিবীর প্রাচীনতম টিকে থাকা সার্বভৌম রাষ্ট্র এবং সাংবিধানিক প্রজাতন্ত্র হিসেবে। লোকগাথা ও ইতিহাস অনুযায়ী খ্রিস্টীয় 301 অব্দে ডালমেশিয়ান দ্বীপের এক খ্রিস্টান পাথর কাটা শ্রমিক মারিনুস রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের ভয়াবহ ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসেন এই মাউন্ট টিটানোর দুর্গম পাহাড়ে। ধীরে ধীরে তার অহিংস আদর্শ এবং শান্তিকামী জীবন দর্শনে অনুপ্রাণিত হয়ে আরও অনেক নির্যাতিত মানুষ এখানে এসে জড়ো হন এবং গড়ে তোলেন এক স্বশাসিত স্বাধীন সমাজ। ইতিহাসের পাতায় কত বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে, পোপের রাজ্য কিংবা ইতালির একীকরণের মতো কত পলিটিক্যাল ঝড় বয়ে গেছে এই অঞ্চলের ওপর দিয়ে, অথচ কোনো শক্তি এই ক্ষুদ্র দেশের স্বাধীনতা কেড়ে নিতে পারেনি। স্যান ম্যারিনোর উৎপত্তির গল্পটি তাই কোনো রক্তক্ষয়ী যুদ্ধ বা সাম্রাজ্য বিস্তারের নয়, এটি আত্মমর্যাদা এবং অটল বিশ্বাসের এক কালজয়ী রূপকথা। ইতিহাসের পাশাপাশি সমান বিস্ময় জায়গায় স্যান ম্যারিনোর অনন্য শাসন ব্যবস্থাও। এই দেশে কোনো একক রাজা, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নেই। শাসন ক্ষমতার শীর্ষে যুগ্মভাবে থাকেন 2 প্রধান, যাদের বলা হয় ক্যাপ্টেন্স রিজেন্ট। দেশের আইনসভা বা গ্র্যান্ড অ্যান্ড জেনারেল কাউন্সিল প্রতি 6 মাসের জন্য তাদের নির্বাচিত করে। ক্ষমতা যেন একক কোনো ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে স্বৈরাচারের জন্ম দিতে না পারে, মূলত এই প্রাচীন রোমান আদর্শ মেনেই এই দ্বৈত শাসন এবং অত্যন্ত সংক্ষিপ্ত মেয়াদের ব্যবস্থা। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এই ক্ষুদে প্রজাতন্ত্রের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অবিশ্বাস্য। স্যান ম্যারিনো হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যাদের কোনো জাতীয় ঋণ বা ন্যাশনাল ডেট নেই। পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা মাত্র 61 বর্গ কিলোমিটার এই দেশটিতে কোনো খনিজ সম্পদ বা প্রাকৃতিক প্রাচুর্য নেই, অথচ শুধু সুশাসন, পর্যটন আর ব্যাংকিং খাতের ওপর ভর করে তারা ধরে রেখেছে এক ঈর্ষণীয় জীবনযাত্রা। বাসের জানলা দিয়ে দূরে মাউন্ট টিটানো দুর্গগুলো মনে করিয়ে দিচ্ছে আয়তনে ক্ষুদ্র হলেই যে গৌরবে খাটো হতে হয় তা নয়। স্যান ম্যারিনো বোধহয় পৃথিবীর বুকে তার সবচেয়ে বড় প্রমাণ।
বাস নামিয়ে দিল স্যান মারিনোর নির্দিষ্ট টার্মিনাসে। এখান থেকে বাকি দিনটা পুরোটাই পায়ে হেঁটে চষে বেড়ানো, কারণ এই ঐতিহাসিক শহরের আসল রূপ লুকিয়ে আছে এর খাড়া আঁকাবাঁকা গলিপথগুলোর ভাঁজে ভাঁজে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় মাউন্ট টিটানোর খাড়া ঢালে দাঁড়িয়ে রয়েছে এই রাজধানী শহর। এই সুউচ্চ পাহাড়টি স্যান মারিনোর ভৌগোলিক পরিচয় এবং যুগ যুগ ধরে বহিঃশত্রুর হাত থেকে এর স্বাধীনতা টিকিয়ে রাখার প্রধান প্রাকৃতিক রক্ষা কবচ। সিটি অফ স্যান মারিনো দেশের রাজধানী এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। যদিও জনসংখ্যা নিরিখে দেশের সবচেয়ে বড় শহরটি হল এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সেরাভাল্লে। পাহাড়ের গা বেয়ে ওঠার পর শহরে প্রবেশের যে মূল দ্বারটি চোখে পড়ে তার নাম পোর্তা দি সান ফ্রান্সিসকো। চতুর্দশ শতাব্দীর এই প্রাচীন সুরক্ষিত পাথুরে খিলানযুক্ত ফটকটি পেরিয়ে ভেতরে পা রাখতেই মনে হয় যেন টাইম মেশিনে চড়ে এক ধাক্কায় ফিরে গেছি মধ্যযুগে। আধুনিক পিচ ছাড়া রাস্তার কোনো অস্তিত্ব এখানে নেই, তার বদলে পায়ের নিচে বিছানো রয়েছে শতাব্দীর প্রাচীন কবলস্টোনের পথ, দুপাশে পাথরের তৈরি প্রাচীন স্থাপত্যের সারি, যা একসময় ছিল স্থানীয় বাসিন্দাদের শতাব্দী পুরনো বসত বাড়ি। কালের নিয়মে আজ তার প্রায় সবই রূপান্তরিত হয়েছে জমকালো পর্যটন হোটেল, ক্যাফে আর সুভিনিরের দোকানে। তবে আজও অবিকল রয়ে গেছে তাদের সেই প্রাচীন বাহ্যিক অবয়ব আর ইতিহাসের গন্ধটুকু। এই পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ওপরের দিকে হেঁটে এলে দেখা মেলে সান মারিনোর কেন্দ্রস্থল পিয়াজ্জা দেলা লিবার্তা বা লিবার্টি স্কোয়ারের। এই চত্বরের মূল চালিকা শক্তিই হল লিবার্তাস বা স্বাধীনতা, যা এই দেশের প্রতিটি পাথরে, বাতাসে এবং মানুষের চেতনায় খোদাই করা আছে। চত্বরের ঠিক মাঝখানে সগৌরবে দাঁড়িয়ে ধপধপে সাদা কারারা মার্বেল পাথরের তৈরি স্ট্যাচু অফ লিবার্টি, আর তার ঠিক পেছনেই গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে দেশের সংসদ ও সরকারি ভবন পালাজ্জো পাবলিকো। গথিক রিভাইভাল স্থাপত্যশৈলীর এই ভবনটি দূর থেকে দেখলেই অনুভূত হয় এক অদ্ভুত প্রাচীন রাজকীয়তা। স্কোয়ারটি একটি বিশাল উন্মুক্ত বারান্দার মতো, প্রান্তে দাঁড়ালেই সেই নৈসর্গিক ক্যানভাস। ইতালির বিস্তৃত সবুজ প্রান্তর, ঢেউ খেলানো অ্যাপেনিন পর্বতমালা আর পরিষ্কার দিনে দেখা মেলে দূর অ্যাড্রিয়াটিক সাগরের নীল জলরাশি। এই চত্বর থেকে আরেকটু এগোলেই ভিয়া ইউগিপ্পো ভিউইং টেরেস। এখানেই দেখা যায় ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ইতালীয় মুদ্রাতত্ত্ববিদ ও শিলালিপি শিল্পী বার্তোলোমিও বোর্গেজির এক বিরাট স্মৃতিস্তম্ভ। ইতালির রাজনৈতিক অস্থিরতার সময় তিনি এই স্বাধীন দেশে এসে আশ্রয় নিয়েছিলেন এবং এখানকার মুদ্রা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, ডাকটিকিট এবং বিশেষ স্মারক কয়েন সংগ্রাহকদের কাছে স্যান মারিনো এক পরম স্বর্গরাজ্য। ইউরোজোনের অন্তর্ভুক্ত হলেও নিজস্ব ডিজাইনের কারণে বিশ্বজুড়ে ফিলাটেলিস্ট এবং কয়েন কালেক্টরদের কাছে এর বিপুল চাহিদা রয়েছে। আজও এই অনন্য ও নিখুঁত ডাকটিকিট এবং বিশেষ কয়েন বিক্রি করেই দেশের রাজস্বের একটা বড় অংশ আসে। ঠিক এই ভিউইং টেরেসের পাশেই রয়েছে সান মারিনো রোপওয়ের টপ স্টেশন। নিচে অবস্থিত ইতালির সীমান্তবর্তী উপত্যকার শহর বর্গো মাজিওরে থেকে পর্যটকদের নিয়ে অনবরত ওঠানামা করে কেবল কারের বাক্সগুলো। কাভা দে ব্যালেস্ত্রিয়েরি মধ্যযুগে পাহাড় কেটে বানানো একটি পাথর কোয়ারি বা খনি। প্রাচীনকালে এই সুরক্ষিত খাদের ভেতরেই চলত সান মারিনোর বিখ্যাত ক্রসবোম্যান বা তীরন্দাজদের তলোয়ার ও তীরের লড়াইয়ের কঠোর সামরিক মহড়া। বর্তমানে অবশ্য সেই দিন আর নেই। এখন এই ঐতিহাসিক চত্বরে আয়োজিত হয় নানান ঐতিহ্যবাহী উৎসব এবং প্রাচীন সংস্কৃতির নান্দনিক প্রদর্শনী। সান মারিনো ভ্রমণের সময় স্বভাবতই কৌতূহল জাগে সেই ঐতিহাসিক চরিত্রের প্রতি, যার হাত ধরে জন্ম এই দেশের প্রতিষ্ঠাতা সেই সাধু
বা সেন্ট মারিনুসের পবিত্র দেহাংশ পরম শ্রদ্ধায় সংরক্ষিত আছে এই বাসিলিকা অফ সেন্ট মারিনুস গির্জার মূল বেদির নিচে। 19 শতকের গোড়ার দিকে প্রাচীন রোমান চার্চের ধ্বংসাবশেষের ওপর নিও ক্লাসিক্যাল স্থাপত্যশৈলীতে নির্মিত এই গির্জাটি শহরের এক অনন্য ঐতিহাসিক দ্রষ্টব্য। প্রবেশদ্বারের বিশাল করিন্থিয়ান স্তম্ভগুলো মনে করিয়ে দেয় গ্রিক ও রোমান ধ্রুপদী স্থাপত্যের কথা। ব্যাসিলিকার পর এবারে স্যান মারিনোর আসল চারিত্রিক বৈশিষ্ট্য, পাহাড়ের চূড়ায় অহংকারের মতো দাঁড়িয়ে থাকা 3টি ঐতিহাসিক ওয়াচ টাওয়ার। মাউন্ট টিটানোর শৈলশিরার ওপর খাঁড়া খাঁজে নির্মিত এই 3 কেল্লা কেবল দেশের প্রতীকী নয়, বরং মধ্যযুগীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক অনন্য স্থাপত্য কৌশল। কয়েক ধাপ উঠতেই লিবার্টি স্কোয়ার আর সবুজ উপত্যকার টপ ভিউ। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় মূলত ইতালির শক্তিশালী ম্যালাতেস্তা পরিবারের ক্রমাগত আক্রমণ ও আগ্রাসন থেকে নিজেদের স্বাধীনতা রক্ষা করতেই এই দুর্গত্রয় নির্মাণ করেছিল স্যান মারিনোবাসী। প্রতিরক্ষার এই দুর্ভেদ্য প্রাচীরই শতাব্দীর পর শতাব্দী ধরে এই ক্ষুদ্র রাষ্ট্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছে। 3টি দুর্গের মধ্যে প্রথম এবং সবচেয়ে প্রাচীনটির নাম গুয়াইতা টাওয়ার। একাদশ শতাব্দীতে নির্মিত এই কেল্লার প্রবেশপথে টিকিট কাউন্টার। টিকিটের সাথে ম্যাপ দেখাচ্ছে পুরো দুর্গের বিভিন্ন পয়েন্ট আর বাকি 2 টাওয়ারের পথ নির্দেশ। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রাচীন পাথুরে দেওয়াল আর আকাশছোঁয়া ওয়াচ টাওয়ার। কেল্লার ওপর থেকে ধরা দেয় একদিকে পাহাড়ের খাড়া ঢালে দাঁড়িয়ে থাকা 2য় টাওয়ার, আর তার দিকে এগিয়ে যাওয়া খাঁজকাটা দুর্গের দীর্ঘ পাথুরে দেওয়াল, আর অন্যদিকে মেঘের ভেলা ছুঁয়ে যাওয়া আধুনিক স্যান মারিনোর বাদামি চালের ঘরবাড়ি, আর দূরে দিগন্ত বিস্তৃত ইতালির সবুজের প্রান্তর। এক রোমাঞ্চকর ও বৈপরীত্যময় দৃশ্যপট। উঁচু টাওয়ারের ছোট ছোট জানালা, যা একসময় তীরন্দাজ বা কামান বসানোর জন্য ব্যবহৃত হতো, আজ তা পরিণত হয়েছে এক একটা পিকচার পোস্টকার্ডের ফ্রেমে। গুয়াইতার প্রাচীন দেওয়াল পেরিয়ে সুবিন্যস্ত পাহাড়ি ট্রেল ধরে 2য় দুর্গ চেস্তা টাওয়ার। মাউন্ট টিটানোর সর্বোচ্চ চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 755 মিটার উঁচুতে ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এই প্রাচীন কেল্লাটি। এই স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে এখান থেকে পুরো অঞ্চলের ওপর নজর রাখা ছিল সবচেয়ে সহজ। আরেকটু গভীরে নির্জন পাহাড়ি পথ ধরে এগোলেই দেখা মেলে 3য় এবং সর্বশেষ মন্তালে টাওয়ার। চতুর্দশ শতাব্দীতে নির্মিত এই একক টাওয়ারটি ব্যবহৃত হতো মূলত একটি ওয়াচ টাওয়ার এবং কারাগার হিসেবে। অন্য 2টি টাওয়ারের মতো এটিতে ভেতরে ঢোকার সুযোগ নেই, তবে ঘন বনের মাঝে এর নিঃসঙ্গ খাড়া পাথুরে অবয়বটি দূর থেকে দেখলেও জন্ম দেয় এক অদ্ভুত আদিম রোমাঞ্চের।
3টি দুর্গ ও টাওয়ার দর্শনের পালা শেষ করে এবারে দ্রুত পা চালিয়ে ফিরে আসা আবার সেই লিবার্টি স্কোয়ারের দিকে। সকালে সেই রিমিনি স্টেশনের চটজলতির প্রাতরাশের পর পেটে আর কিছু দানা পানি পড়েনি, তার উপর পাহাড়ি চড়াই উতরিয়ে দিনভর হাঁটা চলা, সব মিলিয়ে খিদেটা পেয়েছে বেশ জমিয়ে। সাধারণত যে কোনো দেশেই ট্যুরিস্টদের উপচে পড়া ভিড়ের জায়গায় খাবার এড়িয়ে চলাই শ্রেয়, কারণ সেখানে খাবারের গুণমানের চেয়েও বাণিজ্যিক দিকটাই বেশি প্রাধান্য পায়। কিন্তু আজ সেই নিয়মের এক ব্যতিক্রম। বসে পড়া যাক ঠিক চত্বরের ওপরের একটি রেস্তোরাঁয়। মূল উদ্দেশ্য এখানকার জীবন্ত পরিবেশটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার। সকালে সেই ভিড়হীন নিস্তব্ধ শান্ত জায়গাটা এখন মানুষের গুঞ্জনে মুখরিত। স্যান মারিনো আসার আগেই জেনেছিলাম যে এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পিয়াদিনা। মেনু কার্ডে হরেক রকমের পিয়াদিনার তালিকা। আমি অর্ডার দিলাম ক্লাসিক পার্মা র হ্যাম পিয়াদিনা, নরম ফ্ল্যাট ব্রেড, ভেতরে বিখ্যাত পার্মা অঞ্চলের ড্রাই কিওর্ড হ্যাম, তাজা আরুগুলার পাতা আর স্থানীয় চিজ। খাওয়া দাওয়া শেষ আর স্যান মারিনো শহরের মূল আকর্ষণগুলোতেও ঘোরা হয়ে গেছে। ফেরার বাস দুপুর 2:30, তাই হাতে সময় আছে একটু এলোমেলো ঘুরে বেড়ানোর। সবচেয়ে আগে অভিজ্ঞতা করা কেবল কার থেকে কেমন দেখায় শহরের চেহারাটা। ভিয়া ইউগিপ্পো স্টেশন থেকে কেবল কার চড়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে যাওয়া এবং আবার ওপরে উঠে আসা, নিখাদ একটা রাউন্ড ট্রিপ জয় রাইড। কাঁচের জানলার ভেতর থেকে মাউন্ট টিটানোর পাহাড়ের খাড়া ঢাল, তলা দিয়ে গাছপালা, রাস্তাঘাট ও বাড়িঘর। স্থানীয়দের জন্য এটি নিচের শহরের সাথে যোগাযোগের দ্রুততম মাধ্যম, তবে পর্যটকদের জন্য এটি এক রোমাঞ্চকর রাইড। নিচে ইতালির সীমান্তবর্তী উপত্যকার প্রাচীন বাণিজ্য শহর বর্গো মাজিওরে। দ্বাদশ শতাব্দী থেকে গড়ে ওঠা এই শহরটি একসময় ছিল স্যান মারিনোর প্রধান বাজার বা কমার্শিয়াল হাব। সত্যি কথা বলতে নিচে নেমে আমার বিশেষ কোনো কাজ নেই। বর্গো মাজিওরের আবছা কোলাহলটুকু ওপর দেখেই কেবল কারের সেই একই বাক্সে চড়ে আবার রওনা মূল শহরের উদ্দেশ্যে। বেলা বাড়ার সাথে সাথেই ভিয়া ইউগিপ্পো মানুষের ভিড়ে জমজমাট। তবে আমার এবার সত্যি স্যান মারিনোকে বিদায় জানানোর পালা। কিন্তু শহর ছাড়ার আগে একটি অত্যন্ত জরুরি ও নান্দনিক কাজ বাকি। পাহাড়ি রাস্তা বেয়ে বাস টার্মিনাসের দিকে নামার পথেই স্যান মারিনোর সরকারি ট্যুরিস্ট অফিস। যেহেতু ইতালির সাথে এই দেশের কোনো ভৌগোলিক সীমানা বা অফিসিয়াল বর্ডার চেকিং নেই, তাই সাধারণত পাসপোর্টে এই ঐতিহাসিক ভ্রমণের কোনো দাপ্তরিক প্রমাণ বা ভিসা স্ট্যাম্প থাকে না। 5 ইউরোর বিনিময়ে ট্যুরিস্ট অফিস থেকে সংগ্রহ করলাম পাসপোর্টে স্যান মারিনোর অফিসিয়াল স্মারক শিল। ভ্রমণ পিপাসুদের কাছে এক অমূল্য আর্টিফ্যাক্ট। স্মৃতির ঝুলিতে সেই সিল সযত্নে পুড়ে যখন মূল রাস্তার দিকে হাঁটা, দুপুরের রোদ কিছুটা হেলে পড়েছে। চারপাশের হলদেটে পাথুরের দেওয়াল আর প্রাচীন কবলস্টোনের পথ, এটাই যেন আজ সারাদিনের মূল থিম হয়ে মনের মণিকোঠায় গেঁথে যাচ্ছে। উঁচু নিচু খাড়া পথ আর প্রতি বাঁকে বাঁকে উন্মোচিত হওয়া স্যান মারিনোর বহুস্তরীয় ও ত্রিমাত্রিক স্থাপত্যশৈলী সত্যিই বিস্ময়কর। জিরোলামি গোজি প্লাজা থেকে নিচের বড় রাস্তা, আবার কখনো রাস্তার স্তর থেকে পাহাড়ের খাঁজকাটা ধাপে ধাপে অজস্র পাথুরে সিঁড়ি আর বিভিন্ন লেভেলে সাজানো ঘরবাড়ি। মধ্যযুগীয় স্থপতিরা প্রকৃতির দুর্গমতাকে দারুণভাবে রূপ দিয়েছেন আধুনিক নাগরিক পরিকাঠামোয়।
সকালের সেই চেনা বাস স্টপ আর সেই রিমিনির শাটল বাস। তফাৎ শুধু একটাই, এবার যাত্রাপথ বিপরীতমুখী। Thank you. জানলার বাইরে আস্তে আস্তে পেছনে পড়ে থাকছে পাহাড়ের খাঁজে শতাব্দীর পর শতাব্দী ধরে সগৌরবে টিকে থাকা স্বাধীনতার জীবন্ত এক উপাখ্যান। তবে ভূপর্যটকের যাত্রা এখানেই থমকে যাওয়ার নয়। রিমিনিতে ফিরে ট্রেনে চেপে বোলোনিয়া, সেখান থেকে রাতের ফ্লাইটে ফ্রান্সের উপকূলবর্তী শহর নিসের উদ্দেশ্যে। নিস থেকেই শুরু পরবর্তী গন্তব্যের পথ, ইউরোপের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, গ্ল্যামার, আভিজাত্য আর ক্যাসিনোর শহর মোনাকো। আর সেই সাথে পূর্ণ হতে চলেছে ভূপর্যটকের বিশ্ব ভ্রমণের ইতিহাসে এক পরম কাঙ্ক্ষিত মাইল ফলক, 50তম দেশ ছোঁয়া। দেখা হচ্ছে মোনাকোর রাজপথে। আপাতত বিদায়।